নমস্কার বন্ধুরা, জয় হিন্দ। কোনো কমিউনিটি গাইডলাইন আমি ব্রেক করিনি। যে নামগুলো আমি বারংবার উচ্চারণ করছি সেই নামগুলো বাস্তবেই আমার সঙ্গে হওয়া অত্যাচারে জড়িত। এবং গতকাল লাইভ আপডেট হওয়ার পরে আমাদের বেশ কিছু অফিসিয়াল গ্রুপ থেকে আমার কাছে বেশ কিছু মেসেজ আসে, কল আসে, এবং তাতে আমি যথেষ্ট ভালো রেসপন্স পাই। কোথাও দাঁড়িয়ে আমার সঙ্গে যেরকম অন্যায় অত্যাচার হয়েছে, যারা আমার সঙ্গে যোগাযোগ করেছেন তাদের সঙ্গে এরকম হচ্ছে। কারোর বাড়িতে মিসেস প্রেগনেন্ট, ছুটি পাচ্ছে না, মিসেসকে ডাক্তার দেখাবে, তাকে অ্যালাউ করা হচ্ছে না। বা কোথাও কেউ 3 দিনের ছুটি চেয়েছে, 1 দিন ছাড়া হয়েছে। কেউ ছুটিই পাচ্ছে না, অন্য কোনো ডিউটি তাকে দিয়ে দেওয়া হচ্ছে। এগুলো আমাদের পুলিশের লাইফে কমন ব্যাপার। তো আমরা এগুলো নিয়ে চলতে অভ্যস্ত। যত পুলিশ পার্সন আছেন এগুলো লাইফে কখনো কখনো ফেস করবেন বা করেছেন বা বর্তমানেও করছেন। এটা খুবই কমন ব্যাপার। কিন্তু একটি পোস্ট আমি শেয়ার করেছি যে WB সিভিকদের একটা কমিউনিটি তারা তৈরি করেছেন, যেখানে তারা পাশে একটা সেম কমিউনিটির কাগজ আপলোড করছেন, যেটাকে বলা হচ্ছে যে IPSদের একটা কমিউনিটি ফোরাম। তো সবারই মধ্যে ইউনিটি থাকাটা দরকার, এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আমাদের শিখিয়ে এসছেন। কিন্তু কোথাও দাঁড়িয়ে আমাদের যে কম সংখ্যক পরিমাণে এসআইরা পদদলিত হন বা তার নিচের র্যাঙ্কে আমরা কনস্টেবল, হোমগার্ড, NBFCB, আমরা যারা দলিত শ্রেণীর মধ্যেই পড়ি, যাদের কোনো সম্মান নেই, আমাদের মধ্যে ইউনিটি তৈরি করতে দেওয়া হয় না। কিন্তু IPSদের মধ্যে সেই ইউনিটিটা আছে, তারা নিজেদের অস্তিত্বের জন্য লড়াই করে, কিন্তু আমাদের নেই। আমাদের বছরে 3 থেকে 4 বার WB ওয়াশ নামে একটা টাকা কাটা হয়, যে টাকাটা IPSদের ফান্ডে যুক্ত হয়। আমি জানি না যে আমাদের মধ্যে কে কতটা ওই ওয়াশের যে টাকাটা প্রত্যেক বছর আমাদের থেকে কাটা হয় সেখান থেকে কতটা কি উপকার পেয়েছেন, আমার জানা নেই। কিন্তু প্রত্যেক বছরই কাটা হয়, এটা একটা ধ্রুব সত্যি কথা। আর কিছু ASI যারা কনস্টেবল থেকে উত্তীর্ণ হয়েছেন তাদের কাঁধে একটা স্টার আর রিবন থাকে। তো তারা ওই রিবনটা ভুলে যান, তারা নিজেকে ইন্সপেক্টর মনে করেন, মানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। তো অ্যাসিস্ট্যান্ট আর সাব এই দুটো জিনিস তাদের কাছ দিয়ে সরে যায়, তারা নিজেকে ইন্সপেক্টর লেভেলের ভাবেন এবং আমাদের সঙ্গে যথেষ্ট বাজে ব্যবহার করেন। তো আর একটা খবর শুনলাম বা দেখলাম, খানিকক্ষণ আগে শেয়ারও করলাম, সেটা সত্যতা জানি না, যে কালীঘাট থানার যে ওসি ছিলেন দাসবাবু, আর্মস নিয়ে ছবি আপলোড করেছিলেন। তো তার জন্য তাকে সাসপেন্ড করা হয়েছিল, তাকে বর্তমান সরকার আবার পুনর্বহাল করেছেন। তো যদি এটা সত্যি ঘটনা হয়ে থাকে আমাদের জন্য খুবই গৌরবময়, কারণ উনি অন্যায় কিছু করেনি। আমরা পুলিশ পাবলিকের সঙ্গে সুসম্পর্ক রাখবো, অ্যান্টি সোশ্যালদের সঙ্গে নয়। তো অ্যান্টি সোশ্যালদের জানা দরকার যে পুলিশও আধুনিক হতে শিখেছে। পুলিশ সেই আগের 303 গাদা বন্দুক নিয়ে ডিউটি করে না। যাই হোক, যে কারণে আজকে লাইভে আসা। গতকাল আমার গ্রুপে বেশ কিছু মেম্বার, অফিসিয়াল গ্রুপের যে মেম্বার, তারা আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে তুমি এই লড়াইটা লড়বে, তোমার পাশে তো কেউ থাকবে না, তুমি কিভাবে কি করবে? তো আমি তখন তাদের বলেছিলাম, কাউকে না কাউকে আমি তখন তাদের উত্তরটা দিয়েছিলাম যে কাউকে না কাউকে বলির বকরা হতে হয়। না হয় ধরে নাও আমি সেটা হলাম। তো আমাকে একজন মঙ্গল পাণ্ডের একটা ঘটনা বলেছিলেন যে উনিও বিদ্রোহ করেছিলেন, কী লাভ হয়েছে। তো জনসমক্ষে বলতে চাই, মঙ্গল পাণ্ডের বিদ্রোহটা ছিল তৎকালীন যুগে যে গুলিগুলো তৈরি হতো, তাতে শুয়োর আর গরুর চর্বি মিশ্রিত থাকতো, যাতে ধর্ম বিচ্যুতি ঘটানো যায়। ওনাকে ফাঁসি দেওয়া হয়েছিল, কিন্তু সেই চর্বিযুক্ত গুলি বা কার্তুজ ব্যবহার বন্ধ হয়েছিল। তো আমার ক্ষেত্রে আমি জানি আমার সঙ্গে কী কী হতে পারে। ফার্স্ট,
আমাকে সাসপেন্ড প্রসিডিং করা হতে পারে। সেকেন্ড, আমাকে বাড়িতে আসতে পারবো না এমন কোথাও পোস্টেড করা হতে পারে। থার্ড, আমাকে কোনো একটা এমন ক্যাম্পে দেয়া হলো যেখান থেকে আমি বাড়িতে বউ বাচ্চার মুখ দেখতে পারবো না। ফোর্থ, আমাকে টার্মিনেশন করা হতে পারে, কারণ ডিসিপ্লিন ডিপার্টমেন্টের ডিসিপ্লিন ব্রেক করেছি। ইউনিফর্ম পরে ফেসবুকে দুটো কথা বলেছি, যেটা সত্য কথা, যেটা অনেকেরই হজম হচ্ছে না, যে কারণে আমার পেছনে অনেক ধরনের চক্রান্ত এখনও চলে যাচ্ছে। আমার কাছে প্রতিনিয়ত খবর আসছে। আর সর্বোপরি একটা জিনিসই আমার বলার, পুলিশ ডিপার্টমেন্টে ইউনিটি কোনো দিন তৈরি করতে দেওয়া হয়নি, ভবিষ্যতেও হবে বলে মনে হয় না। কিন্তু বর্তমান সরকারের প্রতি বহু আস্থা আছে যে ইনারা আমাদের নিচুতলার কর্মীদের দুঃখটা কষ্টটা বুঝবেন এবং আমাদেরকে সঠিক বিচার দেবেন। যে আমাদের সঙ্গে যে অবাঞ্ছিত অসম্মানজনক ব্যবহারগুলো প্রতিটা মুহূর্ত হয়ে চলেছে, আশা করি এই সরকার সেটা বন্ধ করবেন। কারণ গ্রাউন্ড লেভেলের অনেকেই এই সরকারকে খুবই পছন্দ করে, ভালোবাসে। আমি একজন গ্রাউন্ড লেভেলের স্টাফ হয়ে বলছি। সবথেকে বড় ইম্পর্ট্যান্ট বিষয় হলো ঐক্যবদ্ধভাবে যদি কোনো কিছু না করা হয় তাহলে কোনো কিছুরই সাড়া পাওয়া যায় না। কালকে একটা ফেসবুক পোস্ট দেখলাম যে कुत्ता पाल लो, बिल्ली पाल लो, हाथी पाल लो, लेकिन वहम मत पालो कि जब तुम किसी मुसीबत में होगे तुम्हारे साथ कोई खड़ा होगा। এটা বাস্তব। কিন্তু কালকে একটা জিনিস ভালো লাগলো, আমাকে অনেকেই তাদের লাইফ স্টোরিগুলো বলেছেন, তাদের প্রবলেমগুলো বলেছেন। আমার মতন সিমিলার প্রবলেমই, মানে আমি একা নয়, অনেকেই প্রবলেম ফেস করে। হয়তো তারা সামনে আসতে ভয় পাচ্ছেন, কিন্তু মোরাল সাপোর্ট আমাকে দিচ্ছেন। আমার ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করেছি যথেষ্ট ভালো রেসপন্স পেয়েছি, আমি এক্সপেক্টও করিনি। আমি শুধু এই কারণের জন্য ইউটিউবে আমি আপলোড করেছিলাম, যেহেতু আমার ফেসবুকে রিপোর্ট করা হচ্ছে প্রত্যেকটা লাইভকে, ফেসবুক থেকে সরে যাচ্ছে, তো ইউটিউবে আপলোড করলেও কিছু লোক দেখতে পারবে। তো আমি এক্সপেক্ট করিনি এতটা ভালো রেসপন্স পাবো। তো আপনাদেরকে একটাই রিকোয়েস্ট, আমাদের নিচুতলার কর্মীদের আওয়াজ উচ্চপদস্থ আইপিএস, আইএএস এবং মাননীয় হোম মিনিস্টার এবং চিফ মিনিস্টারের কাছে পৌঁছাক। ততক্ষণ অবধি আপনারা শেয়ার করুন, যাতে আমরা পুলিশ কনস্টেবল হতে পারি কিন্তু খাকি বর্দিটা আমরাও পড়ি। আমাদের সঙ্গে যে দ্বিচারিতা হয় সেটা বন্ধ হোক, আমরা সঠিক সম্মান লাভ করি, আমরা আমাদের প্রাপ্য ছুটি পাই, আমাদের সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো রকম অন্যায় অবিচার না করুক। আমার উপরে যাই এলিগেশন এসে থাকুক, আমি জানি সেটা আর কোনো দিন তদন্ত হবে না, ডিপার্টমেন্ট তদন্ত করবে না, এটাই ডিপার্টমেন্টের নিয়ম। আমার উপর যে কোনো একটা পানিশমেন্ট, যেহেতু সিস্টেম ভেঙেছি, যে কোনো একটা পানিশমেন্ট আমাকে দিয়ে আমাকে সেফ সাইড করা হবে। কিন্তু আমার কিছু বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সেন্ট্রাল ফোর্সে আছেন। বেশ কয়েক বছর আগে বিএসএফের একজন তাদের ক্যান্টিনের খাবার নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তো তাদের মুখে, তারা যখন ভিডিওটা দেখেছেন তাদের মুখে শুনে খুব ভালো লাগলো যে তাদের যারা অফিসার আছেন ওই ঘটনার পর থেকে কোনো একটা ছোট ঘটনাও এতটা গুরুত্ব সহকারে দেখেন, কোনো আইপিএসের কান অবধি পৌঁছাতেই দেয় না। তার আগে তারা ঘটনাটা কি হয়েছে সেটা সলিউশন কি বের করে নেয়। সেক্রেটারি, হোম মিনিস্টার, চিফ মিনিস্টার বা চিফ মিনিস্টারের গ্রিভিলেন্স সেল, গভর্নর, রাষ্ট্রপতি, চিফ জাস্টিস, হাইকোর্ট, চিফ জাস্টিস, হাইকোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্ট, ইভেন রাষ্ট্রপতি, সবার কাছেই ইমেল মারফত পাঠিয়েছি। আমার কাছে সমস্ত মেলের কপি রয়েছে। আমি যতগুলো ফিজিক্যালি পেপার দিয়েছি, আমার কাছে শুধু ব্যাংক স্টেটমেন্ট আছে 700-800 পেজের, আর সমস্ত মিলিয়ে 1000-1500 পেজ।
এত কাগজ দিয়েও ডিপার্টমেন্ট বা কোনো জায়গা থেকে আমি কোনো সাড়া পাইনি। হিউম্যান রাইটস একটা ভিডিও করেছিলাম, জাস্ট আই ওয়াশ একটা ভিডিও করেছিলাম, বাস্তবেই তাই। পুলিশের না আছে কোনো হিউম্যান রাইটস, না আছে পুলিশের কোনো সম্মান, নিচুতলার পুলিশদের। তো সহ্য করে যেতেই হয়। তো আমার সঙ্গে পানিশমেন্টমূলক কিছু না কিছু ঘটবেই উইদাউট ইনভেস্টিগেশন। আর এটা আমি অ্যাসিওর করছি যে কোনো ইনভেস্টিগেশন হবে না, ইস্যু একটাই দাঁড় করানো হবে যে তুমি ভিডিওতে সব বলেছো কেন, সত্যি কথা বলা যায় না, কেন বলেছো সত্যি কথা, তোমাকে এই পানিশমেন্ট দেয়া হলো, এটাই হবে আমার সঙ্গে। আর পানিশমেন্টগুলোর সর্বোপরি আমার চাকরি চলে যেতে পারে, আর সর্বনিম্ন আমার সাসপেন্ড প্রসিডিং হতে পারে, বা আমার ফ্যামিলি থেকে অনেক দূরে আমায় ডিউটি দেওয়া হতে পারে। কিন্তু যে যন্ত্রণা থেকে আমি কথাটা বলছি, বা আমার মতন আর যাদের হয়ে আমি কথাগুলো বলছি, তাদেরকে তাদের যোগ্য জায়গা, যোগ্য বিচার কোনো কিছুই দেয়া হবে না। এটাই পুলিশে হয়ে এসছে, স্বৈরাচারী শাসন এটাই হয়ে এসছে আগাগোড়া, এটাই চলতে থাকবে। যাই হোক, আপনারা সঙ্গে থাকবেন। আপনাদের সঙ্গে এত কিছু শেয়ার করার কারণ একটাই, আমি নিজে মানসিকভাবে অনেকটা ফ্রি হতে পেরেছি আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করে। আমি রাতের পর রাত ঘুমোতে পারতাম না, এখন শান্তিতে একটু ঘুমোতে পারি, নিজেকে একটু ডিপ্রেশন ফ্রি লাগে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার সঙ্গে এর পরবর্তীতে যাই ঘটুক আমি অবশ্যই আপনাদের সামনে আনবো। এরকম নয় যে আমি লাইভ বন্ধ করে দেবো। আমার সঙ্গে ডে বাই ডে যেটাই ঘটবে, ডিপার্টমেন্ট থেকে যাই ঘটবে, এখনও আমি জয়েন করিনি, আমি জয়েন করব। তারপরে অবশ্যই আমার সঙ্গে বাজে কিছুই ঘটবে, ভালো কিছু ঘটবে না। এটা পুলিশ ডিপার্টমেন্ট, আর পুলিশ ডিপার্টমেন্টকে আমি আজ অবধি দেখে এসেছি সতের কোনো ভাত থাকে না পুলিশ ডিপার্টমেন্টে। তো যাই ঘটবে আমি আপনাদেরকে অবশ্যই শেয়ার করব, দুদিন একদিন আগে বা পরে। আপনাদের মোরাল সাপোর্টটা চাই। হাত জোর করে আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটা শেয়ার করবেন, প্রত্যেকটা ভিডিও শেয়ার করবেন, যাতে এমন কারোর কাছে পৌঁছায় যে আমাদের হয়ে কথা বলতে আসে। আর সর্বোপরি একটা কথা মনে পড়ে গেল, ভিডিওটা একটু হয়তো লম্বা হয়ে যাচ্ছে। সন্তান হয়, মাতা পিতা হয় না, এটা ছোট থেকে শুনে এসেছিলাম, কিন্তু আমার ডিকশনারিতে উল্টে গেছে। আমার মা আমার সঙ্গে যা কিছু করেছে তাতে দাঁড়িয়ে আমি তাকে কুতো বলতে পারবো না, উল্টে গেছে, অপোজিট। তো আমার মা আমার সঙ্গে যেভাবে অন্যায় অত্যাচার করে গেছে, আজকে আমার এক মাসিকে দিয়ে ফোন করিয়ে আমাকে বলা হয়েছে এসব ভিডিও অনলাইন করে লাভ কী, চাকরি তো করে খেতে হবে। আমার থেকে আমার মা বেশি ইনসিকিউরিটি ফিল করছে। আমার মিসেস, আমার বাচ্চা আছে, আমি তাদেরকে প্রতিপালন কিভাবে করব আমারও চিন্তা আছে। তো আমার মায়ের বেশি চিন্তা হয়ে গেছে, আমার চাকরিটা চলে গেলে তিনি আর আমাকে ব্ল্যাকমেল করতে পারবেন না, আমার নামে আর ফেক এলিগেশন দিতে পারবেন না, তার এগুলো চিন্তা হয়ে গেছে। তো আমার মাকে এই ভিডিওর মাধ্যমে বলতে চাই, তুমি তোমার বড় ছেলের সংসার ভেঙেছিলে, কিন্তু তোমার ছোট ছেলের সংসার তুমি ভাঙতে পারবে না, কারণ তোমার ছোট ছেলেকে তার বাবা একটা জিনিস শিখিয়েছিল, তুমি কাউকে অন্ন দিতে না পারো, কারোর অন্ন কেড়ে নেওয়ার অধিকার নেই। তো আমি সেই রাস্তাতেই চলি। আমি কোনো দিন কারোর অন্ন নিয়ে খেলা করিনি। আমার বাবা আমায় শিখিয়েছিল সবসময় সত্যের পথে থাকতে, সত্যকে নিয়ে লড়াই করতে, ঠিককে ঠিক আর ভুলকে ঠিক বলতে শিখতে। তো আমার বাবার সেই প্রত্যেকটা জিনিস আমি মাথায় রেখে তার আশীর্বাদ নিয়েই প্রতিটা পা ফেলেছি, আজ অবধি এগিয়েছি। আমি জানি আমার বাবা যেখানেই থাকুক আমার মাথার উপর আশীর্বাদ রাখবেন, কারণ লড়াইটা আমি সত্যের লড়াই করতে নেমেছি। আর যদি আমার বাবা বেঁচেও থাকতেন, আজ আমার পাশে দাঁড়িয়ে গর্বের সঙ্গে বলতেন তুই আমার ছেলে। কারণ আমার বাবার উপরে আমার মা কী অত্যাচার করেছেন সে আমি জানি। আমার বাবার যে মৃত্যু পরবর্তীকালীন যে সুযোগ সুবিধা, তার থেকে আমার ঠাকুমাকে বঞ্চিত করা হয়েছে। আমার ঠাকুমাও মারা গেলেন। এখনও কৃষ্ণনগর ট্রেজারিতে আমার বাবার গ্র্যাচুইটির 1.5 লাখ টাকা পড়ে রয়েছে, যেটা আমার ঠাকুমার ভাগের। তো আমার মা শুধু নিজের ফ্যামিলিকেই দেখে গেছেন, আমরা ছোট থেকেই দেখেছি। আমার মা
শুধু তার বাপের বাড়ির দিকটা দেখেছেন, আমার বাবার ফিলিংস বা তার বাড়ির লোকদের কোনো সময় দেখেননি। কিন্তু যখন নিজে বিপদে পড়েছে, ক্যান্সার ধরা পড়েছে, বাবা অসুস্থ হয়েছে, তখন বারংবার আমার দাদুর বাড়ির প্রত্যেককে ডেকে এনে তাদের থেকে সমস্ত সুযোগ সুবিধা নিয়েছেন। আর কোথাও দাঁড়িয়ে হয়তো আজকে সেই পাপের ফলই ভোগ করছি, কারণ মাকে দেখেই মানুষ হয়েছি, তো কোনো দিন দাদুর বাড়ির দিকের ফিলিংসটা বুঝিনি। আজকে যখন একটা এমন সিচুয়েশানে রয়েছি যেখানে দাঁড়িয়ে পুরো ফ্যামিলিটাকে আমাকেই দেখতে হতো, তখন দাঁড়িয়ে বুঝতে শিখেছি। তখন প্রত্যেকটা জায়গায় প্রতিবাদ করেছি, না মা, ঠাকুমা অসুস্থ, হসপিটালে যাওয়া কর্তব্য, যেতে হবে, দাদাকে পাঠাও, আমি যেতে পারছি না, দাদাকে পাঠাও, কিছু না কিছু ব্যবস্থা করে সেখানে যাওয়ার চেষ্টা করেছি। কিন্তু তাদের সঙ্গে সম্পর্কটা আমার মা এত তিক্ত করে রেখেছেন, তারাও আমাদের সঙ্গে সঠিকভাবে যোগাযোগ রাখেন না। আমার মা খালি এখন আমার বাবার যেটুকুনি বিষয় সম্পত্তি ওখানে রয়েছে স্থাবর, সেটা কীভাবে নেওয়া যায় সেই দিক দিয়ে চিন্তা করছেন। কিন্তু আমি আমার কাকুকে বলে দিয়েছি, আমার একটি বোন আছে, যে আমার বাবার তরফে আমার যেটুকুনি দেনা পাওনা আছে তোমাদের ওখানে, সেটা আমার বোনের জন্য তোলা থাকবে, আমি কোনো কিছু নেব না, আমার থেকে তোমরা সেটা লিখিত নিয়ে নাও। তো এটা আমার বাবার শিক্ষা, যেটা একটু লেটে হলেও আমি বুঝতে পেরেছি। আপনারা আশীর্বাদ করুন, আর যাই আমার সঙ্গে হোক না কেন, আমি আমার বউ বাচ্চাকে দুবেলা দুটো অন্ন নিয়ে চলতে পারি, শান্তিতে থাকতে পারি, সুখ দরকার নেই, শান্তিতে থাকতে পারি। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রির, দয়া করে শেয়ার করবেন। নমস্কার।